তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিচ্ছে তারা যদি কেন্দ্রে ক্ষমতায় আসে তাহলে কোনো সরকারকে অপসারণ করা যাবে না, কঠিন থেকে কঠিনতর আইন আনবে। আর তৃণমূল কংগ্রেস তার নিজের রাজ্যে যেখানে কোনো বিরোধীদের থাকতেই দেয়, যারা বিচার ব্যবস্থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গালমন্দ করছেন, যারা বিচারপতিদের রায়কে সরাসরি অস্বীকার করছেন, তারা বলছেন বিচার ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হবে। যেটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ, এই অভিযোগটাই আবার প্রতিশ্রুতি আকারে আপনারা নির্বাচনী ইশতেহারে রেখে দিচ্ছেন, আর আমাদের আমজনতা নির্বাচনী ইশতেহার না পড়েই ভোট দিয়ে যাবে। নমস্কার, আপনারা দেখছেন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। আমি শিবম। পঞ্চম দফা ভোট হয়ে যাওয়ার পর নির্বাচনী ইস্তাহার নিয়ে আমাদের এই আলোচনা। কেন নির্বাচনী ইস্তাহার? কারণ সাধারণ মানুষের আগে রাজনৈতিক দলগুলো তাদের কর্মসূচি ভোটে জিতলে কি করবেন তা ইস্তাহার মারফত প্রকাশ করেন, কিন্তু বিরোধী দলগুলো সহ সাধারণ মানুষ কতজনই বা পড়েন এই ইস্তাহার। শাসক দল এই ইস্তাহারে যে কথাগুলো লিখেছিলেন কতটা প্রতিশ্রুতি তারা পূরণ করতে পারবেন, কিন্তু তার চেয়েও চমকপ্রদ যে কথাগুলো লিখেছিলেন সেইগুলো শাসক দলের চরিত্রের সঙ্গে, আচার আচরণের সঙ্গে ঠিক কতটা যুক্তিযুক্তভাবে যেতে পারে, এই নিয়ে বিশ্লেষণে আমার সঙ্গে এই মুহূর্তে আছেন রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক বিশ্বনাথ চক্রবর্তী। স্যার, প্রথমে দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গলে স্বাগত। খুব মজাদার একটা ইস্তাহার আমরা দেখছিলাম, যেখানে আমি প্রথমে বলবো আপনারা কি কেউ ইশতেহার সত্যি পড়েছেন? তৃণমূল কংগ্রেসের ইশতেহার সত্যি পড়েছেন? আপনারা ইশতেহার পড়ে ভোট দেন? ইশতেহারটা কিসের জন্য? কোনো রাজনৈতিক দল বা নেতাদেরকে দেখেছেন ইশতেহার ধরে ধরে বক্তৃতা করতে? আপনি কখনো মমতা বন্দ্যোপাধ্যায়কে দেখেছেন ইশতেহার দেখে বক্তৃতা করতে? অভিষেক বন্দ্যোপাধ্যায় একবারের জন্য তাদের ইশতেহারে কি আছে সেই নিয়ে বক্তব্য রেখেছেন? বা নরেন্দ্র মোদী যে আসছেন, তিনি কি ইশতেহার দেখে বক্তব্য রাখছেন? তাহলে ইশতেহার এত ঘটা করে প্রকাশ করেন কেন? আর ইশতেহার যদি আপনার নিজের আয়না হয়ে যায়, অর্থাৎ আপনার ইশতেহার দিয়ে আপনার চেহারাটা যদি দেখা যায়, আপনি এমন ইশতেহার তৈরি করেননি তো যে ইশতেহারটা আসলে আপনার চেহারাটাকে ধরা পড়ে, আপনার চেহারা ধরা পড়ে। আপনি যেটা করেন, আপনার বিরুদ্ধে যে অভিযোগ, সেই অভিযোগগুলোই, অর্থাৎ অভিযোগগুলোর কনটেক্সটটাকে অ্যাড্রেস না করে আপনি সেগুলোই প্রতিশ্রুতি দিয়ে দিয়েছেন, এমন তো নয় শুভম। ইশতেহার এবারের নির্বাচনে আলোচনা একেবারেই হয়নি। আমি তোমাকে কৃতজ্ঞতা জানাই যে ইশতেহার নিয়ে অন্তত পক্ষে তুমি আগ্রহ প্রকাশ করেছো। তুমি হয়তো প্রথম ব্যক্তি যে জানতে চেয়েছো যে রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেস যে ইশতেহার তৈরি করেছে আর তার যে বর্তমান রাজনৈতিক চরিত্র, সেই চরিত্রের সাথে ইশতেহার কতটুকু সাযুজ্য আছে, সঙ্গতিপূর্ণ, কতটুকু সমান্তরাল সরলরেখায় যায়। আমি তিনটে পয়েন্ট আপনি আলোচনা করতে চাইছি। পার্টিকুলারলি তৃণমূলের ইশতেহারে পরিষ্কারভাবে লেখা আছে, নির্বাচিত সরকারের ক্ষমতাচ্যুত করার কুঅভ্যাস দৃঢ়ভাবে রোধ করা হবে। কিভাবে দেখেন? আমি সেই কারণেই বলছি, এটা তৃণমূল কংগ্রেসকে সামনে আয়না তুলে ধরা হয়েছে। নির্বাচিত সরকারকে পদচ্যুত করার কঠিনতম ব্যবস্থা তৃণমূল কংগ্রেস নেবে, তার ইশতেহারে বলছে। অথচ এই তৃণমূল কংগ্রেস একটার পর একটা পঞ্চায়েত পুরসভা বিরোধীদের দখল করেছে। বিস্ময়কর। তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিচ্ছে তারা যদি কেন্দ্রে ক্ষমতায় আসে বা ক্ষমতার মধ্যে যুক্ত হয় তাহলে কোনো সরকারকে অপসারণ করা যাবে না, কঠিন থেকে কঠিনতর আইন আনবে। আর তৃণমূল কংগ্রেস তার নিজের রাজ্যে যেখানে সে 12 বছর শাসন করছে সেখানে কোনো বিরোধীদের থাকতেই দেয় না। একটা পুরসভা, ঝালদা পুরসভা বিরোধীরা পেয়েছিল, সেই ঝালদা পুরসভা মার্ডার পর্যন্ত হয়ে গেল, মৃত্যু পর্যন্ত হয়ে গেল। মৃত্যুর মধ্য দিয়ে সংখ্যাগরিষ্ঠতার প্রমাণের উদ্যোগ, এক আশ্চর্য। হাইকোর্টে কেস করে আমি মাঝে মাঝে ভাবি, যারা আপনারা ভোটার আছেন, এটা সমালোচনার জন্য সমালোচনা নয়। একবার তৃণমূল কংগ্রেসের নির্বাচনী ইশতেহারটা পড়েছেন, যেখানে তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিচ্ছে যে তারা ক্ষমতায় আসলে সরকার যাতে কেউ ফেলতে না পারে তার জন্য কঠিন থেকে কঠিনতর আইন আনবে,
অথচ এই তৃণমূল কংগ্রেস মানে তারা কংগ্রেসের দখলে থাকা, কংগ্রেস যে সমস্ত পঞ্চায়েত পুরসভাগুলো চালাতো, সেটা মালদায় হতে পারে, মুর্শিদাবাদে হতে পারে, উত্তর দিনাজপুরে হতে পারে, একটার পর একটা, কখনো পুলিশ দিয়ে, কখনো প্রশাসনকে ব্যবহার করে, কখনো কোনো সুযোগ সুবিধা বিতরণ করে, ভয় দেখিয়ে, কিভাবে অন্যায় অত্যাচারের মধ্য দিয়ে এই পঞ্চায়েত পুরসভাগুলো তৃণমূল দখল করেছে। দিনের পর দিন আমরা দেখেছি বামপন্থীদের দখলে থাকা পুরসভা পঞ্চায়েতের সদস্যদেরকে পরিবর্তন করে পুরো গ্রাম পঞ্চায়েত পঞ্চায়েত সমিতি দখল করেছে। সেই তৃণমূল কংগ্রেস আইরনি প্রতিশ্রুতি দিচ্ছে যে কেন্দ্রে ক্ষমতায় আসলে তারা এমন শক্তিশালী আইন তৈরি করবে যে কোনো সরকার, মানে বিরোধীদের থাকা সরকার নিশ্চয়ই তাকে পদচ্যুত করা যাবে না। এই বিষয়ে নিশ্চয়ই মানে আমার ধারণা যে আপনারা মানে এগুলো পড়েননি। মানে আমার তৃণমূল নেতৃত্বের কাছে সরাসরি প্রশ্ন, চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, অর্থাৎ আপনি পশ্চিমবাংলায় 12 বছর যে কুকীর্তি করেছেন, যেভাবে বিরোধীদের দলে থাকা পঞ্চায়েতের পুরসভায় তারা স্থানীয় সরকার, সেই স্থানীয় সরকারকে আপনারা পদচ্যুত করেছেন, ক্ষমতাচ্যুত করেছেন, দখল নিয়েছেন, আপনার একবার মনে হলো না যে চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, আমার রাজ্যে সেটাকে প্রতিষ্ঠা করব? আপনি কি করে মানে সর্বভারতীয় স্তরে প্রতিশ্রুতি দিচ্ছেন আপনার ইশতেহারে যে আমরা ক্ষমতায় আসলে এমন আইন তৈরি করব যে সরকারকে পদচ্যুত করা যাবে না, ক্ষমতাচ্যুত করা যাবে না? বিস্ময়ে মানে এটা সত্যি সেলুকাস, কি আশ্চর্য এই ভারতবর্ষ। সেকেন্ড পয়েন্টটা কিভাবে দেখবেন আমি জানি না, গুরুত্বপূর্ণ। আচ্ছা, ভারতের বিচার ব্যবস্থার নিরপেক্ষতা পুনরুদ্ধার করতে হবে বলছেন তৃণমূল কংগ্রেস। তৃণমূল কংগ্রেসের ইশতেহারে বলা হচ্ছে যে ভারতবর্ষের বিচার ব্যবস্থা নিরপেক্ষতা পুনরুদ্ধার করতে হবে। নিরপেক্ষতা পুনরুদ্ধার, বিশ্বাস করেন, মানে যারা বিচার ব্যবস্থাকে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত গালমন্দ করছেন, যারা বিচারপতিদেরকে ব্যক্তিগতভাবে আক্রমণ করছেন, যারা বিচারপতিদের রায়কে সরাসরি অস্বীকার করছেন প্রকাশ্যে জনসভায় দাঁড়িয়ে, যারা বলছেন হাইকোর্টের রায়কে মানব না, তারা বলছেন বিচার ব্যবস্থার স্বাধীনতা, বিচার ব্যবস্থাকে পুনরুদ্ধার করতে হবে। বিস্ময়, সত্যি সেলুকাস, কি আশ্চর্য এই দেশ। একবার আপনারা সত্যি ইশতেহার কেন পড়েন না আপনারা? আমার সরাসরি এখানে যারা শ্রোতা বন্ধু মানে দর্শক বন্ধু আছে, আমি তাদের বিরুদ্ধে আমার অভিযোগ, আপনারা কেন ইশতেহার পড়েন না? কেন আপনার ইশতেহার পড়ে মূল্যায়ন করেন না? আপনি তো স্বাধীন নাগরিক, আপনি তো ভোট দেওয়ার আগে আপনার একটা দায়িত্ব আছে। কেন সমস্ত রাজনৈতিক দলের, সেটা তৃণমূল কংগ্রেস হতে পারে, বিজেপি হতে পারে, সিপিএম হতে পারে, কংগ্রেস হতে পারে, তাদের ইশতেহার কেন পড়েন না? একবার প্রশ্ন করবেন না আপনারা তৃণমূল কংগ্রেসকে একবার প্রশ্ন করবেন না যে বিচার ব্যবস্থা নিয়ে আপনারা প্রতিনিয়ত বিষাদগার করেন, প্রতিনিয়ত বিচারপতিদের আক্রমণ করেন, আপনারা বিচারপতির বাড়িতে পোস্টার মারার মতন ঘটনা আপনার সময় হচ্ছে, তখন আপনারা আশ্বাস দিচ্ছেন স্বাধীন বিচার ব্যবস্থার, আপনারা বলছেন বিচার ব্যবস্থা স্বাধীনতার কথা। আপনারা ইশতেহারে লিখেছেন যে নিয়োগ পদ্ধতির পরিবর্তন করবেন। কি নিয়োগ পদ্ধতির পরিবর্তন? কলেজিয়াম যে ব্যবস্থা তা নয়, অর্থাৎ এখন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন সিনিয়র বিচারপতিদের নিয়ে একটি কমিটি আছে, সেই কমিটি সিদ্ধান্ত নেয় হাইকোর্টের বিচারপতি কারা হবে, সুপ্রিম কোর্টের বিচারপতি কে হবে। এই ব্যবস্থার বাইরে গিয়ে বিচার বিভাগীয় কমিশন, যেটা বিজেপি এক সময় চেয়েছে, যেটা সুপ্রিম কোর্ট বাতিল করে দিয়েছে, সেই রকম একটা কমিশনের কথা আপনারা বলছেন। আবার আপনারা বিচার ব্যবস্থার স্বাধীনতার কথা যদি বলতে হয়, তাহলে আগে তো পশ্চিমবাংলায় বিচার ব্যবস্থার প্রতি আপনার সম্মান জানাতে হবে। প্রত্যেকটা কথায় কথায় বিচারপতিদের প্রতি আপনারা যেভাবে আক্রমণ করেন, ব্যক্তিগতভাবে আক্রমণ করেন, তৃণমূল কংগ্রেস আয়নাটা আপনারা নিজের দিকে রাখুন, তাহলে বুঝতে পারবেন যে আপনাদের এই কথাটা কতটা অসার কথা। বিচার ব্যবস্থার প্রতি আগে শ্রদ্ধা জানান, চ্যারিটি বিগেন্স অ্যাট হোম, তারপরে নয় নির্বাচনী ইশতেহারে লিখবেন যে বিচার ব্যবস্থার স্বাধীনতা পুনরুদ্ধার করবেন আপনারা। ফলে বিস্ময়কর, যেটা আপনাদের বিরুদ্ধে অভিযোগ, সেই অভিযোগটাই আবার প্রতিশ্রুতি আকারে আপনারা নির্বাচনী ইশতেহারে রেখে দিচ্ছেন। আর আমাদের আমজনতা
নির্বাচনী ইশতেহার না পড়েই ভোট দিয়ে যাচ্ছে। এবং সংসদে একটি ডিজিটাল স্বাধীনতা বিল পেশ করা হবে। ডিজিটাল স্বাধীনতা বিল পেশ করবেন তৃণমূল কংগ্রেস ইস্তাহারে লিখেছেন। মানে ডিজিটাল স্বাধীনতা বিল শুধু না, তারপরে আরো দুটো তিনটে লাইন যদি তুমি পড়ো। এটা সাধারণ নাগরিক, সংবাদ মাধ্যম এবং রাজনীতিবিদদের উপর গুপ্তচর বৃত্তি করার জন্য নজরদারি, প্রযুক্তির অপব্যবহারকে বেআইনি সাব্যস্ত করতে নতুন আইন আনা হবে। মানে তৃণমূল কংগ্রেস সাংবাদিকদের স্বাধীনতা দিবে, তৃণমূল কংগ্রেস ডিজিটাল অর্থাৎ মানে যে সমাজ মাধ্যম, সামাজিক মাধ্যম তার স্বাধীনতার কথা বলছে। শুধুমাত্র একটা কার্টুন ফরওয়ার্ড করেছিল অম্বিকেশ মহাপাত্র, সেই কার্টুন ফরওয়ার্ড করবার জন্য তৃণমূল কংগ্রেস সরকার, তৃণমূল নেতৃত্ব থেকে শুরু করে তৃণমূল নেত্রী জনসভায় যে কি ভাষায় বলেছিলেন আপনাদের মনে আছে, তারপরে ওই ব্যক্তিকে অর্থাৎ অম্বিকেশ মহাপাত্রকে জেল হেফাজতে যেতে হয়েছে, বছরকে বছর আদালতে দৌড়দৌড়ি করতে হয়েছে। তাহলে কার্টুন, একটা কার্টুন ফরওয়ার্ড যারা মানতে পারে না তারা ডিজিটাল স্বাধীনতার কথা বলছে। মানে বিস্ময়কর আমার কাছে মনে হয়। যারা শফিকুল ইসলামের মতন একজন ব্যক্তিগত ইউটিউবার সরকারের আলোচনা সমালোচনা করে, তার জন্য তার পুরো পরিবারকে জেলে পাঠিয়ে দিয়েছিল, যারা মানে সংবাদ মাধ্যমের যারা সম্পাদক তাদেরকে হেয়ার স্ট্রিট থানায় বসিয়ে রাখে, যারা মানে অন্যতম সংবাদ মাধ্যম এবিপি গ্রুপের মানে চিফ এক্সিকিউটিভ মানে ভাইস প্রেসিডেন্ট এবিপি গ্রুপের সুমনদের মতন ব্যক্তিকে কথায় কথায় নোটিশ পাঠান, যারা ছোট বড় মেজো রোজিনার মতন একটা মেয়ে সংখ্যালঘু মুখ সে চেষ্টা করছে মানে তাকে পর্যন্ত হেনস্থা করার জন্য ব্যস্ত। সম্প্রতি আরেকটি উর্দু ইউটিউবারের বিরুদ্ধেও একই অভিযোগ এসছে। আমার কাছে বিস্ময় যে ডিজিটাল স্বাধীনতা আপনারা বলছেন, কথায় কথায় মানে সমাজ মাধ্যমে যদি কেউ পোস্ট করে সরকারের বিরুদ্ধে তাহলে সঙ্গে সঙ্গে পুলিশ নোটিশ করে, তৃণমূল কংগ্রেসের কর্মী নেতারা ঝাঁপিয়ে পড়ে। তারপরে আপনারা সামাজিক মাধ্যমের স্বাধীনতার আইনের কথা বলছেন, ডিজিটাল স্বাধীনতার কথা আপনারা বলছেন। চ্যারিটি বিগিনস এট হোম। তৃণমূল কংগ্রেসের নেতৃত্বের কাছে আমার অনুরোধ যে আপনারা আরেকবার রিভিজিট করুন, আরেকবার আপনাদের লেখা ইশতেহার পড়ুন, দয়া করে পড়ুন, জোর হাত করে বলছি আপনারা আপনাদের ইশতেহারটা পড়ুন। আর গত 12 বছরে আপনাদের বিরুদ্ধে ডিজিটাল স্বাধীনতার প্রশ্নে একের পর এক অভিযোগ এসছে, পুলিশকে ব্যবহার করার, মিথ্যে মামলা দিয়ে ইউটিউবারদের হেনস্থা করার। প্রতিনিয়ত এই যে শিবম বসে আছেন, সেও একটা সময় ভয়ঙ্কর একটা মানে অত্যাচার বা চাপের মধ্যে পড়ে গিয়েছিলেন। ফলে এই অত্যাচার আপনাদের বন্ধ করুন। আপনারা আগে ডিজিটাল মাধ্যমে সংবাদ মাধ্যমের রিপোর্টারদের উপরে যে অত্যাচার করেন সেই অত্যাচারটা বন্ধ করে নিশ্চয়ই আপনি লিখতে পারেন। কিন্তু যতক্ষণ পর্যন্ত আপনি আপনি অত্যাচারীর মানে নির্বাচনী ইশতেহারে কেন থাকবে? আপনি অন্য কিছু লিখুক না। কিন্তু পশ্চিমবাংলার মানুষ যারা আপনাদেরকে দেখে যে প্রতিনিয়ত পুলিশকে লেলিয়ে দেওয়া, ভয় দেখে আনো, ইউটিউবারদের ডিজিটাল সংবাদ মাধ্যমের স্বাধীনতা মানে কোথায় খর্ব হয়, একটা মানে কার্টুন ফরওয়ার্ড করার জন্য অধ্যাপক অম্বিকেশ মহাপাত্রকে জেল হেফাজত হতে হয়, আজও মামলা চলে। সেই মানুষগুলোর যখন আপনি অভিজ্ঞতা নিচ্ছেন, পাচ্ছেন, সারা পশ্চিমবাংলার থেকে ধিক্কার করে, তারপরে সারা ভারতবর্ষের লোক কি জানে না যে তৃণমূল কংগ্রেসের স্বাধীনতার প্রশ্নে, ব্যক্তি স্বাধীনতার প্রশ্নে, সংবাদ মাধ্যমের স্বাধীনতার প্রশ্নে, ডিজিটাল মানে ফ্রিডমের প্রশ্নে একটা পশ্চাৎপদ শক্তি, পিছিয়ে থাকা শক্তি। তো তৃণমূল কংগ্রেস তার নির্বাচনী ইশতেহারে এগুলো লিখলো, আর আপনি সাধারণ ভোটার চুপ হয়ে থাকলেন, একটি কথাও নেই আপনাদের। আপনারা গিয়ে চুপচাপ ভোট দিচ্ছেন। আপনারা যারা মানে মিডিয়ার লোক, আমি তাদের মিডিয়ার লোকদেরকে আমি প্রশ্ন তুলতে চাই, এটা মিডিয়ার লোকের একটা দায়িত্ব। আপনারা একেবারেই কোন রকম স্ক্যানারে না এনে তৃণমূল কংগ্রেসের যে নির্বাচনী ইশতেহার, যে নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতিগুলো আসলে গত 12 বছর ধরে তৃণমূল কংগ্রেস লঙ্ঘন করেছে, সেগুলো নিয়ে আপনারা তো কেউ প্রশ্ন তোলেননি। একটা ছোট্ট ছেলে আমার কাছে এসছে যে তৃণমূলের ইশতেহারটা দাদা কেমন হলো, এটাকে একটু বুঝতে চাই। তা আপনারা যারা মেন মিডিয়াতে আছেন একবার প্রশ্ন করুন যে আপনারা মানুষকে এডুকেশন দিচ্ছেন কি করে।
আপনাদের ক্রিটিক্যাল ভিউ থাকবে না কেন? নির্বাচনী ইস্তেহার যখন তৃণমূল কংগ্রেস প্রকাশ করলো, তখন সেই নির্বাচনী ইস্তেহারটা বড় করে আপনাদের তুলে আনা উচিত ছিল। একইভাবে আপনারা বিজেপির ইস্তেহার নিয়েও বলবেন। ও যদি কোনোদিন বিজেপির ইস্তেহার নিয়ে আমার কাছে আসে, আমি অবশ্যই তার মানে কাটাছেড়া করব। এমন আমি বলছি না যে বিজেপি কোনো ধোয়া তুলসী পাতা রাজনৈতিক দল। তৃণমূল কংগ্রেসকে যেমন সমালোচনা করার প্রচুর জায়গা আছে, দেশের যারা শাসক দল বিজেপির প্রতিও আছে। আবার একইভাবে বামপন্থীরাও একদম মানে 34 বছর শাসন করার সময় একেবারে মনুদ্যান তৈরি করেছেন, ব্যাপারটা তা নয়। কিন্তু আমার কাছে যে বেসিক প্রশ্ন, নির্বাচনী ইস্তেহারগুলো কিন্তু আরো ব্যাপকভাবে মেইন মিডিয়াতে আসা উচিত ছিল। আরেকটা বিষয় আমার খুব ইন্টারেস্টিং লাগছে, নিঃসন্দেহে এই বিষয়টা আমি শেষ করতে চাই। গুরুত্বপূর্ণ সরকারি প্রতিষ্ঠানে রাজনৈতিক হস্তক্ষেপ বন্ধ করা হবে, তৃণমূল সরকার লিখছে। যার শেষ লাইনটা আপনি একটু বলে দিই। স্বাধীন প্যানেল এবং প্রাতিষ্ঠানিক অখণ্ডতাকে অগ্রাধিকার দিয়ে কঠোর যোগ্যতা প্রোটোকল দ্বারা চালিত একটি স্বচ্ছ নির্বাচন প্রক্রিয়ার ভিত্তিতে এই প্রতিষ্ঠানগুলোর প্রশাসনগুলোকে নতুন নিয়োগ প্রতিষ্ঠা করবে তৃণমূল কংগ্রেস। মানে আমি শুধু বলছি দর্শক, এই পয়েন্টটা কি কি আছে। একটা হলো নিরপেক্ষ প্রশাসন হবে, প্রশাসনের রাজনীতিকরণ হবে না। তৃণমূল কংগ্রেস আর প্রশাসনের নিরপেক্ষতা, ভাবুন আপনি, তৃণমূল কংগ্রেস এবং প্রশাসনিক নিরপেক্ষতা। যে তৃণমূল কংগ্রেস পুলিশ প্রশাসনটাকেই কার্যত দলীয়করণ করে নিয়েছে। তৃণমূল কংগ্রেস এবং পুলিশ কার্যত সমার্থক শব্দ এখন। তারা বলছে যে নিরপেক্ষ প্রশাসন চালাবে, প্রশাসনে হস্তক্ষেপ হবে না। আপনি ভাবুন, 12 বছরের অভিজ্ঞতায় দেখা যাচ্ছে রাজনীতি এবং প্রশাসনের মধ্যে সামান্যতম বিভাজন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাখেননি। এমন একটা মানে অভিজ্ঞতা আমাদের হচ্ছে যে প্রতিনিয়ত কলকাতা হাইকোর্টে প্রশ্ন তুলছে। কলকাতা হাইকোর্টের একটার পর একটা রায় যখন আসে, তখন মূল অভিযোগটা হলো যে পুলিশকে রাজনৈতিকভাবে ব্যবহার করা হচ্ছে, পুলিশকে সরাসরি তৃণমূল কংগ্রেসের স্বার্থে ব্যবহার করছে। আবার এই তৃণমূল কংগ্রেসই নির্বাচনে 2024 লোকসভা নির্বাচনে প্রতিশ্রুতি দিচ্ছে প্রশাসনে হস্তক্ষেপ করা হবে না, রাজনৈতিক হস্তক্ষেপ প্রশাসনে করা হবে না। তাহলে আপনি বুঝে দেখুন, আপনারা কেন মানে নির্বাচনী ইস্তেহারটা পড়েন না? আমার প্রশ্ন, মানুষের কাছে পৌঁছায়ও না ঠিক মতন। তৃণমূল কংগ্রেস প্রতিশ্রুতি দিচ্ছে তারা দিল্লিতে যদি ক্ষমতায় আসে তাহলে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত প্রশাসন দেবে, মানে প্রশাসনের রাজনীতি মুক্ত থাকবে। আর সেই তৃণমূল কংগ্রেস 12 বছরে তাদের বিরুদ্ধে মূল অভিযোগ যে প্রশাসন এবং দলের মধ্যে কোনো বিভাজন নেই, যাহা প্রশাসন তাহাই দল। এই তৃণমূল কংগ্রেস তাদের নির্বাচনী ইস্তেহারে প্রতিশ্রুতি দিচ্ছে স্বচ্ছতার সাথে নির্বাচন করবে। এ ভগবান, স্বচ্ছতার সাথে নির্বাচন করবে, স্বচ্ছতা নিয়োগও করবে, নির্বাচনও করবে। নির্বাচন স্বচ্ছতার সাথে করবেন, পঞ্চায়েত নির্বাচনগুলো কিভাবে করেন আপনারা? পঞ্চায়েতের যে আইনটা বামেরা অন্যায়ভাবে তৈরি করে গেছিল, যে আইনে পঞ্চায়েতের নির্বাচনের পুরো নিয়ন্ত্রণ তত্ত্বাবধান করবার ক্ষমতা স্টেট ইলেকশন কমিশনের নেই, কেন সেই আইনটা সংশোধন রাজ্যে করলেন না? আগে তো স্বচ্ছতা রাজ্যে আনবেন। রাজ্যের নির্বাচন কমিশন স্টেট ইলেকশন কমিশনকে ঠুটো জগন্নাথ বানিয়ে রেখে দিয়েছেন। তাকে তৃণমূল কংগ্রেসের দলদাস বললেও কম বলা হবে। স্টেট ইলেকশন কমিশন নিজে ক্ষমা চাইছে আদালতে গিয়ে, স্টেট ইলেকশন কমিশন ভর্ষিত হচ্ছে আদালতে গিয়ে এবং বলা হচ্ছে যে আপনি শাসক দলের বাইরে গিয়ে স্বাধীনভাবে কাজ করুন। আপনি বলছেন কেন্দ্রে ক্ষমতায় আসলে ইলেকশন স্বচ্ছতার সাথে করবেন। এ ভগবান, ইলেকশন কমিশনের যদি আপনার সত্যি যদি মানে স্বচ্ছতার সাথে ইলেকশনের কথা বলতে হতো, তাহলে পঞ্চায়েত পুরসভা নির্বাচনগুলো আপনি পশ্চিমবাংলায় করে দেখাতেন। 2011 সালে ক্ষমতায় আসার পরে পঞ্চায়েত নির্বাচনগুলো বামেদের আমলের থেকে আরো খারাপ করেছেন। বিরোধীদের নির্বাচনে দাঁড়াতে দেন না, মারধর করেন, নির্বাচনটাকে কার্যত মানে একটা প্রহসনে পরিণত করেছেন। গত পঞ্চায়েত নির্বাচনেও 75টা মানুষের মৃত্যুর বিনিময়ে হয়েছে। কিভাবে পঞ্চায়েতে ভোট লুট হয়েছে, গণনার সময় ভোট লুট হয়েছে, সেটা আমরা দেখেছি। এমনকি ব্যালট পেপার মানুষ গিলে খাচ্ছে, ভোটে জেতার জন্য ব্যালট পেপার গিলে খাচ্ছে। ফলে আমার প্রশ্ন হচ্ছে যে এই প্রতিশ্রুতিগুলো আপনি তখনই দিতে পারতেন
যদি পশ্চিমবাংলায় 12 বছর শাসন করার পরে একটা স্বচ্ছ নির্বাচন করতে পারতেন। নিয়োগের ক্ষেত্রেও স্বচ্ছতা তখনই আনতে পারতেন যদি আপনার শিক্ষক দুর্নীতি না হতো, যদি আপনার মানে ইয়েতে পুরসভার দুর্নীতি, পুরসভা কর্মী নিয়োগের দুর্নীতি না হতো, পঞ্চায়েতের ক্ষেত্রে দুর্নীতি না হতো। সর্বত্র নিয়োগ যেখানেই করেছেন সেখানেই দুর্নীতির অভিযোগ এসছে। ফলে আপনি চ্যারিটি বিগিনস অ্যাট হোম ইশতেহারটা তৈরি করলেন। এটা তৃণমূল কংগ্রেসকে আমি বলবো একদিকে ধন্যবাদ জ্ঞাপন করব যে ওরা যেটা করে, মানে তৃণমূল শাসক দল হিসেবে তার বিরুদ্ধে যে ক্ষোভ, মানুষের মানে অভিযোগ, সেই অভিযোগগুলো একবারে তুড়ি মেরে উড়িয়ে দিতে পারে। তুড়ি মেরে উড়িয়ে দিয়ে সেটাই তারা আবার প্রতিষ্ঠা করতে পারে। অর্থাৎ তারা অন্যায়টাকে কার্যত অস্বীকার করে, এটাকে পলিটিক্স অফ ডিনায়াল বলে। পলিটিক্স অফ ডিনায়ালের যে রাজনীতি, সবকিছু আমি অস্বীকার করব, করে আবার মানে অন্য লোককে প্রতিশ্রুতি দিব। গত 12 বছরে অস্বচ্ছভাবে নির্বাচন করেছেন, অস্বচ্ছভাবে চাকুরি ব্যবস্থা করেছেন, ডিজিটাল স্বাধীনতা বলে কিছু নেই, প্রশাসনে সবসময় রাজনৈতিক হস্তক্ষেপ করেছেন। তারপরেও আপনি নির্বাচনে প্রতিশ্রুতি দিচ্ছেন যে ক্ষমতায় এলে স্বচ্ছভাবে প্রশাসন চালাবেন, মানে স্বাধীনভাবে ডিজিটাল স্বাধীনতা থাকবে, ডিজিটাল স্বাধীনতা থাকবে। ফলে সব প্রতিশ্রুতি আপনি যেগুলো দিচ্ছেন সেগুলো 12 বছর আপনি লঙ্ঘন করেছেন। কিন্তু আমাদের দুর্ভাগ্য, ভোটাররা এগুলো না পড়েই, না বিচার করেই, বিশ্লেষণ করেই ভোট তৃণমূল কংগ্রেসকে হোক বা ভোট দিতে যাচ্ছেন। এটাই দুর্ভাগ্য। আর মেইন মিডিয়াও মানে প্রশ্ন তুলছে না যে বিগত দিনগুলোতে আপনি যেগুলো প্রতিশ্রুতি পালন করতে পারেননি সেগুলো আবার নতুন করে প্রতিশ্রুতি দিচ্ছেন। ওল্ড ওয়াইন ইন নিউ বোতল, নতুন মানে মানে পুরনো মদ নতুন বোতলে আপনি বন্দি করে লোকসভা নির্বাচনে আপনার ইশতেহারে স্থান দিয়েছেন। এ নিয়ে প্রশ্ন নেই, প্রশ্ন করা কিন্তু খুব জরুরি। অবশ্যই উই গেট দ্য গভর্নমেন্ট হোয়াট উই ডিজার্ভ, সেটাই মনে হলো আমাদের বোধহয় এই গভর্নমেন্ট, এই শাসককেই আমরা ডিজার্ভ করি। ইস্তাহারই পড়লে আমরা ভোট দিতে চলে গেলাম, জানি না মানুষ নিজের দিকে কি আঙুল তোলে, এই প্রশ্ন আমার থাকলো। দেখতে থাকুন দ্য ইন্ডিপেন্ডেন্ট বেঙ্গল। অসংখ্য ধন্যবাদ স্যার, ধন্যবাদ। আপনাদের কমেন্টে জানাবেন ইস্তাহার কতজন আপনারা পড়েছেন। ধন্যবাদ।